হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এটা পার্ট 5 ভিডিও। এখানে আমরা শিখব মাত্রা বিশ্লেষণ, অর্থাৎ মাত্রাকে বিশ্লেষণ করে আমরা কি কি জানতে পারি। 1 নম্বর, এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি, এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে আমরা একককে চেঞ্জ করতে পারি, সেটা এখানে শিখব। মানে আমরা যেমন শিখেছি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, এটা আমরা জানি। ঠিক এইরকম আমরা ঠিক তেমনি আমরা আর্গ জুলের ক্ষেত্রেও এরকম পেয়েছি। তো আর্গ বা জুলের ওই হিসেবটা যদি আমরা করতে চাই যে 1 আর্গ সমান কত জুল বা 1 জুল সমান কত আর্গ, সেটা যদি আমরা বার করতে চাই তাহলে আমরা এই মাত্রা বিশ্লেষণ থেকেই বার করতে পারবো। কিরকম? প্রথমে আমরা লিখি কার্যের মাত্রা কত, m l স্কয়ার t⁻², m l স্কয়ার t⁻²। তাহলে আমরা ধরলাম CGS পদ্ধতিতে কার্যের দৈর্ঘ্যের একক L1, ভরের একক M1, সময়ের একক T1। SI পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যের একক ধরলাম L2, ভরের একক M2, সময়ের একক T2। এটা হলো দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে সিজিএস থেকে যদি আমরা এসআই তে যাই বা এসআই থেকে যদি আমরা সিজিএস এ যাই তাহলে আমরা কত পাবো? তো ধরলাম আমরা 1 জুল ইকুয়াল টু n আর্গ, অতএব আমরা যদি এখন এটা কি জুল কোন পদ্ধতি, আচ্ছা এটা বাংলা লিখি ERG, জুল কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে জুল মানে কি, ভরের একক লিখতে হবে। কার্যের এখান থেকে দেখছি কি কার্যের এককটা ভরের উপর, দৈর্ঘ্যের উপর আর সময়ের উপর নির্ভর করে। ভরের একক জুল, 1 জুল। তাহলে জুল মানে কি, ভরের একক প্রথমে লিখব M1, তারপর কি দৈর্ঘ্যের এককের স্কয়ার, এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক, এটা তো আচ্ছা 1 জুল ইকুয়াল টু n আর্গ। আমি ধরলাম যে 1 জুল ইকুয়াল টু n আর্গ। এখন n এর মানটা বার করতে পারলেই হলো। তো জুল, দেখো কার্যের মাত্রা কি m l স্কয়ার t⁻², অর্থাৎ কার্যের একক লিখতে গেলে ভরের একক, দৈর্ঘ্যের এককের স্কয়ার, সময়ের এককে টু⁻² লিখতে হবে। এখন জুলটা কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা ভরের একক দেখি তাহলে কত পাবো, M2। দৈর্ঘ্যের একক কি পাবো এসআই পদ্ধতিতে, L2 তার স্কয়ার, আর t⁻² এসআই পদ্ধতিতে T2⁻²। একইভাবে n ইন্টু আর্গ মানে ভরে, আর্গ কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি। তাহলে প্রথম ভরের একক সিজিএস পদ্ধতি কি M1, দৈর্ঘ্য নিতে হবে সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য কত, L1 তার স্কয়ার, আর সময় সিজিএস এর সময় কত, T1
টু দি পাওয়ার -2 হয়েছে। বা এখানে লিখতে পারি m2 বাই এই m1টা এই পাশে নিয়ে এলাম m1 ইন্টু l2 l1টা এই পাশে নিয়ে এলাম l1 এর স্কোয়ার ইন্টু t2 আর এই t1টাকে এই পাশে নিলাম t1 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু n হয়েছে। m2 বাই m1 l2 বাই l1 তার স্কোয়ার t2 বাই t1 তার উপরে টু দি পাওয়ার -2 লিখলাম। এখন বলো m2টা কি? ভরের একক। এসআই পদ্ধতিতে ভরের একক কি? কেজি। তাহলে এখানে লিখলাম 1 কেজি। সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম ইন্টু এটা কি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক 1 মিটার বাই 1 সেমি স্কোয়ার ইন্টু সময় এটাও সেকেন্ড এটাও সেকেন্ড টু দি পাওয়ার -2 ইকুয়াল টু n হয়েছে। তাহলে 1 কেজি মানে কি 10 কিউব গ্রাম বাই 1 গ্রাম ইন্টু 100 সেমি বাই 1 সেমি তার স্কোয়ার ইন্টু এটা 1 হয়ে যাবে ইকুয়াল টু n। তাহলে 10 কিউব গ্রাম তো কেটে গেল 10 কিউব আর এখানে 100 এর স্কোয়ার করলে 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু n। তাহলে আমরা n সমান কত পাবো? এখান থেকে আমরা n ইকুয়াল টু পাবো 10 টু দি পাওয়ার 7 অর্থাৎ n এর মান 10 টু দি পাওয়ার 7। তাহলে আমরা প্রথমে যেটা ধরেছিলাম 1 জুল ইকুয়াল টু n আর্ক n এর ওখানে 10 টু দি পাওয়ার 7 এটা আমরা পেলাম কি মাত্রা বিশ্লেষণ করে। ঠিক আছে, এটা তাহলে মাত্রা বিশ্লেষণ করে একটা আমরা এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যাওয়ার জন্য কত গুণ করতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। 2 নম্বর সমীকরণের নির্ভুলতা আমরা এই মাত্রা বিশ্লেষণ করে পেতে পারি। যেমন কি একটা সমীকরণ লিখলাম s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। এই সমীকরণটা নির্ভুল কিনা আমরা দেখব মাত্রা, কারণ সবগুলো কি যদি দৈর্ঘ্য হয় তো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যেরই তো যোগ হবে, দৈর্ঘ্যের সাথে নিশ্চয়ই বেগের যোগটা হবে না, তাই তো? ভরের সাথে নিশ্চয়ই সময়ের যোগটা হবে না। তাহলে যাদেরকে আমরা এই যোগ বা বিয়োগ করছি তাদের মাত্রা সমান হওয়া উচিত। তাহলে আমরা একজন করে চেক করি এস এর মাত্রা কি, এসটা কি দূরত্ব বা সরণ, এটা কি মাত্রা হবে এল। ইউটি এর মাত্রা ইউ মানে কি বেগ, প্রাথমিক বেগ এল টি টু দি পাওয়ার -1 আর এই টি এর জন্য কি আসবে আর একটা এলো, এখানে কি হলো এল টি টু দি পাওয়ার 0 মানে শুধু এলই হচ্ছে হাফ এট স্কোয়ার। এটার মাত্রা বিশ্লেষণ করলে হাফের তো কোনো মাত্রা নেই, এ মানে ত্বরণ, ত্বরণের কি এল টি টু দি পাওয়ার -2, এদিকে টি স্কোয়ার আছে তার জন্য আবার একটা টি স্কোয়ার, মাত্রা কত হয়ে গেল এল। তাহলে এস এর মাত্রাও এল, ইউটি এর মাত্রাটাও এল, আবার হাফ এটি স্কোয়ারের মাত্রাটাও এল, অর্থাৎ তিনটে জিনিস একই রাশিকে প্রেজেন্ট করছে। তাহলে আমরা বলতে পারি সমীকরণটা সঠিক। 3 নম্বর হলো ভৌত রাশির সম্পর্ক, অর্থাৎ একটা ভৌত রাশির সাথে আরেকটা ভৌত রাশির সম্পর্ক। যেমন ধরো একটা সরল দোলক দুলছে, তার দৈর্ঘ্য ধরলাম এল, ভরটা এম আর দোলনকাল ক্যাপিটাল টি, অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে আমরা দেখতে চাইছি এদের ভিতর সম্পর্ক কি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি টি ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার কত আমরা জানি না, এর পাওয়ার কত হবে ধরলাম আলফা, বা আলফা না ধরে এক্স, এল টু দি পাওয়ার ওয়াই
জি টু দি পাওয়ার জেড, বা টি ইকুয়ালটা একটা ধ্রুবক আনি কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। এবার আমরা মাত্রা বিশ্লেষণ করব। তো এটা পর্যায়কাল টি, একটা তো সময়, তার মাত্রা টি হবে। এদিকে কে এর মাত্রা কত? 1, ধ্রুবকের মাত্রা সবসময় 1, তাহলে এটা 1 আর লেখার দরকার নেই। এম কি? ভর, ভরের মাত্রা ক্যাপিটাল এম টু দি পাওয়ার এক্স। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, পাওয়ার আছে ওয়াই। আর এটা কি? জি মানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, জি মানে কি ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। তাহলে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার, এখানে ওয়াই, এখানে দেখো এখানে একটা এল টু দি পাওয়ার জেড আছে, তাহলে জেড আর এই ওয়াই যুক্ত হবে, তাহলে ওয়াই প্লাস জেড টি টু দি পাওয়ার -2 জেড। এই পাশে যদি লিখি, দেখো এটাকে লিখতে পারি m0 l0 টি টু দি পাওয়ার 1। টি মানে কি? টি টু দি পাওয়ার 1 লিখতে পারি। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি? তার মান 1, তার মানে এইটার মান 1, এম টু দি পাওয়ার 0টার মান 1, তাহলে এটা লিখতে পারি। দুপাশের সমীকরণ যদি এখন ইকুয়াল করি, তাহলে আমরা কি পাবো? x ইকুয়াল টু 0, এম এর পাওয়ার কত? x, এ পাশে এম এর পাওয়ার 0, তাই x এর মান 0। y প্লাস জেড এর মানও 0, y প্লাস জেড এর মানটাও 0। আবার -2z আর এখানে 1, -2z ইকুয়াল টু 1 বা z ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে y কত পাবো? y ইকুয়াল টু -z ইকুয়াল টু y এর জায়গায় লিখবো তাহলে -হাফ। তাহলে x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, এই যে, আর এদিকে আমরা z এর মানও বসিয়ে, এগুলো এবার আমরা এখানে বসিয়ে দিই। তাহলে কি t ইকুয়াল টু কি লিখতে পারি? k m টু দি পাওয়ার x, x এর মান 0, তাই তো? তাহলে mটা আর লেখার দরকার নেই। আবার লিখি m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার y, y এর মান কত ছিল? -হাফ, আর g টু দি পাওয়ার z, z এর মান +হাফ। তার মানে কেটা থাকলো m টু দি পাওয়ার 0 মানে ওটা তো এটা কি হয়ে যাবে? +হাফ মানে কি জিটা উপরে আর একটা -হাফ এটা নিচে। তাই টি ইকুয়াল টু আমরা সম্পর্কটা কি পেলাম? এটা একমাত্র আমরা মাত্রা বিশ্লেষণ করে এই রাশিগুলোর ভিতর সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো। কি করলাম আবারও একবার বলি। প্রথমে টি এর সাথে অন্যদের সম্পর্ক আমরা জানি না, তাই ধরে নিয়েছি এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার জেড, এরা টি এর সাথে সমানুপাতে আছে। সমানুপাতটা তুলে দিলাম, একটা ধ্রুবক আসলো। এবার এমটা এদিকে টি আমার যেহেতু পর্যায়কাল টি, আবার এর মাত্রাও কি হবে? টি। এম ভরের মাত্রা ক্যাপিটাল এম টু দি পাওয়ার এক্স, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই, জি মানে ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, তার উপরে জেড। আমরা গুণ করে দিলাম এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই, আর এখানে দেখো আবার এল টু দি পাওয়ার একটা জেড আছে, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর এদিকে টি টু দি পাওয়ার -2 জেড। এদিকে কি লিখতে পারি আমরা? এম টু দি পাওয়ার 0 লিখতে পারি, এল টু দি পাওয়ার 0 লিখতে পারি। কেননা কোনো কিছুর মাত্রা যখন পাওয়ার যখন 0 হয়ে যায় তার মান হয়ে যায় 1। সেখান থেকে দুপাশে আমরা এম এর পাওয়ার এল এর পাওয়ার টি এর পাওয়ার ইকুয়াল করে 3টে শর্ত পেয়েছি। এই শর্তগুলো থেকে এক্স ওয়াই আর জেড এর মান আমরা পেয়েছি, সেটা আমরা এই সমীকরণে বসিয়ে দিয়ে এরকম একটা রাশি পেয়েছি। এম এর পাওয়ার কি? 0, তাহলে এমটা রাখার দরকার নেই। জি এর পাওয়ার হাফ মানে √g, এল এর পাওয়ার -হাফ তার মানে কি 1/√l, তাই একেবারে রুটের ভিতর g/l দিয়ে দিয়েছি। এদের ভিতর সম্পর্ক আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।